আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। দেখুন, ভূ রাজনীতি খেলায় যখন আসলে একটি দেশের ভাগ্য চার দেয়ালের ভেতরে কিংবা কোনো গোপন টেবিলে বসে অন্যেরা ঠিক করতে শুরু করে, তখন আসলে বুঝতে হবে সেই দেশের নিজস্ব হাতগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক কয়েকটা দিনের ঘটনা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন বাইরে একটা দৃশ্য দেখানো হচ্ছে আর পর্দার আড়ালে তৈরি হচ্ছে একেবারে ভিন্ন এক চিত্রনাট্য। একদিকে ঢাকায় আমেরিকান বিশেষ দূতের সঙ্গে ভারতের হাই কমিশনারের ঘন্টার পর ঘন্টা গোপন বৈঠক, আবার অন্যদিকে ঠিক তার পরপরই জরুরি তলবে হাই কমিশনারের দিল্লিতে ছুটে যাওয়া। এসব কি কেবলই সাধারণ কোনো রাজনৈতিক সৌজন্য, নাকি বাংলাদেশের ক্ষমতার মসনদ এবং আগামী দিনের রাজনীতি নিয়ে পরাশক্তিগুলো নতুন করে কোনো মাস্টার প্ল্যান সাজাচ্ছে? দর্শক, আরো চমকপ্রদ বিষয় হলো, একদিকে বর্তমান রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার বাতাস পেয়ে সুখে আছে, ঠিক তখনই তাদের সঙ্গে দিল্লির সম্পর্ক আর হিসেব নিকেশ নিয়ে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। আজ আমরা এই পর্দার অপারের হিসাব নিকাশগুলো এমনভাবে খতিয়ে দেখব, যা হয়তো আপনারা মূলধারার কোনো খবরে খুঁজে পাবেন না। পুরো ঘটনাটা যদি বুঝতে চান, তবে আমি অবশ্যই বলবো একদম শেষ পর্যন্ত সাথে থাকতে, কারণ শেষের হিসাবটা প্রথম দৃশ্যের সেই গোপন বৈঠকের সাথেই কিন্তু গিয়ে ওতপ্রোতভাবে একই সুতায় গেঁথে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি আসলে বড় নির্দয় আর নিষ্ঠুর হয়, যেখানে চিরস্থায়ী কোনো বন্ধু বা শত্রু থাকে না। এখানে কেবল থাকে নিজেদের স্বার্থ। ঢাকা এখন সেই স্বার্থের রাজনীতির এক বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে রাজপথে বা ক্যামেরার সামনে যেসব নাটকীয়তা আমরা দেখেছি, তা আসলে হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলাটা খেলছে সেই শক্তিগুলো যারা ভৌগোলিক ও কৌশলগত কারণে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। একটু খেয়াল করলেই দেখবেন, একটি দেশের পররাষ্ট্রনীতি যখন ভঙ্গুর হয়ে পড়ে বা ভঙ্গুর হওয়ার উপক্রম হয়, এবং যখন তার ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটি বা কূটনৈতিক ভারসাম্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন প্রতিবেশীরা কিন্তু বৈশ্বিক শক্তিগুলো পঞ্চায়েত বসিয়ে সেই দেশের ভাগ্য নির্ধারণের চেষ্টা করে। এবং বাংলাদেশ আজ যেন ঠিক তেমনই এক জটিল মোড়ে এসে দাঁড়িয়ে আছে। দর্শক, অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছেন, ভারতে বসে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে যা ঘটছে তা কেবলই হচ্ছে একটি রাজনৈতিক আবেগ। কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে কিন্তু বোঝা যায় বিষয়টিকে ভারত মোটেও কেবলমাত্র আবেগের জায়গা থেকে আসলে দেখছে না, বরঞ্চ দেখছে তাদের নিজেদের ভূ রাজনৈতিক নিরাপত্তার চশমা দিয়ে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা হুমায়ুন কবিরের আনুষ্ঠানিক বৈঠক, কিংবা তারেক রহমান সাহেবের সাথে দীনেশ ত্রিবেদীর সেই অপ্রকাশিত আলোচনা, সবকিছুর পেছনে কিন্তু নিরাপত্তা আর আস্থার বিরাট একটা ঘাটতি কাজ করছে। দর্শক, হুমায়ুন কবির ভারতের হাই কমিশনারকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেন বা এমন কিছু না করেন যা আসলে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এটি শুনতে খুব স্বাভাবিক একটি কূটনৈতিক দাবি মনে হতে পারে, কিন্তু ভারতের তরফ থেকে জবাবটা যেভাবে এসেছে এবং পরবর্তীতে ভারতীয় হাই কমিশনার যেভাবে দিল্লিতে গিয়ে মোদির কিচেন ক্যাবিনেট বা নীতি নির্ধারকদের ব্রিফ করেছেন, তাতে স্পষ্ট হয়ে গেছে যে দিল্লি বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে। দেখুন, আমরা যদি পেছনের ইতিহাস একটু ভালো করে স্মরণে আনি, তবে বুঝতে সহজ হবে কেন ভারত এই নিরাপত্তা ইস্যু নিয়ে আসলে এত বেশি স্পর্শকাতর বর্তমান সময়। 2001 থেকে 2006 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই সময়ে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যেভাবে আসলে তাদের কর্মকাণ্ড চালিয়েছিল এবং সারা দেশে যেভাবে উগ্রবাদের উত্থান ঘটেছিল, তা দিল্লির জন্য কিন্তু এক বিরাট মাথা ব্যথার কারণ ছিল। পরবর্তীতে শেখ হাসিনার 15 বছরের যে শাসনামল, সেই 15 বছরের শাসনামলে ভারত সেই জায়গাটিতে শতভাগ স্বস্তি পেয়েছিল।
তিনি ভারতের সীমান্ত নিরাপত্তা সুসংহত করেছিলেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে ব্যবহৃত হতে দেননি। এটি মূলত দিল্লির কাছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি আস্থা তৈরির মূল ভিত্তি ছিল। রাজনীতির বিচার আপনি যেভাবে খুশি করতে পারেন, এতে কোনো ধরনের আপত্তি নেই। তার নীতি বা শাসনের ভালো মন্দ নিয়ে হাজারটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ভারতের দিক থেকে একবার চিন্তা করুন। চিন্তা করলে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন এক সরকার দরকার ছিল যারা অন্ততপক্ষে তাদের মূল ভূখণ্ডে কোনো নিরাপত্তার হুমকি তৈরি করবে না। কিন্তু দর্শক, বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা কিংবা নতুন ক্ষমতার সমীকরণে বিএনপি যেভাবে ক্ষমতার আসনে বসেছে, তখন কিন্তু দিল্লির মনে পুরনো সেই ভয়গুলো আবারও নতুন করে বাসা বাঁধতে শুরু করেছে। সম্প্রতি চীনকে জড়িয়ে যেসব কূটনৈতিক চাল সরকার থেকে দেয়া হচ্ছে, সেগুলোতেও কিন্তু এক ধরনের চরম অসঙ্গতি দেখা যাচ্ছে। চীনা বিনিয়োগ বা তাদের সাথে পূর্বের চুক্তিগুলো হঠাৎ ডিপ ফ্রিজে পাঠিয়ে দেয়া কিংবা আমেরিকার চাপে পড়ে সিদ্ধান্ত পরিবর্তন করা, এসব নিয়ে চীন কিন্তু মোটেও শান্ত বসে নেই। চীন বিএনপি সরকারের পেছনে বা বিরোধী রাজনীতির পেছনে যে বিনিয়োগ করেছিল, তা এখন তারা ফেরত চাইছে বলেই কিন্তু গুঞ্জন উঠেছে। কারণ কি? কারণ পরাশক্তি আমেরিকা আর ভারতের যৌথ চাপের মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ চীনের প্রতি কতটা অনুগত থাকবে তা নিয়ে ইতিমধ্যে কিন্তু বেইজিং চরম সংশয়ে আছে। এদিকে মার্কিন বিশেষ দূত সার্জিও গুরের ঢাকা সফরের সময় ভারতের হাই কমিশনারের সাথে তার বৈঠকটি আন্তর্জাতিক মহলে বেশ চোখে পড়েছে এবং অনেকের চোখ কিন্তু ছানাবড়া করেছে। কারণ সাধারণ নিয়ম অনুযায়ী এক দেশের বিশেষ দূত অন্য দেশে গিয়ে আরেক দেশের রাষ্ট্রদূতের সাথে এভাবে আসলে রুদ্ধদ্বার বৈঠক সচরাচর করেন না। এই বৈঠকের মূল বার্তা কিন্তু পরিষ্কার। আমেরিকা যতই বলুক তারা বাংলাদেশে অবাধ গণতন্ত্র বা পরিবর্তনের পক্ষে, দিনের শেষে দক্ষিণ এশিয়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রশ্নে তারা কিন্তু ভারতকে পুরোপুরি এড়িয়ে কোনো বড় পদক্ষেপ নিতে পারবে না এবং এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেছে। দর্শক, ট্রাম্প প্রশাসনের বার্তা বা ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানের মতো শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন পর্যালোচনা করলে আমরা একটা বিষয় কিন্তু দেখতে পাই। পশ্চিমেও কিন্তু বাংলাদেশে হঠাৎ করে গড়ে ওঠা উগ্রবাদের উত্থান, জেলখানা থেকে সাজাপ্রাপ্তদের মুক্তি এবং হাজার হাজার অস্ত্র নিখোঁজ হয়ে যাওয়ার খবর যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বলছিলেন বিমস্টেক সম্মেলনে তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তাকে হয়তো বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। কিন্তু একটু ভালো করলে যদি খেয়াল করেন, তাহলেই দেখবেন তাকে কিন্তু স্বাধীন বাংলাদেশের একজন একক নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে পুরোপুরি সম্মান জানিয়ে এভাবে ডাকা হচ্ছে না। বরং কিভাবে ডাকা হচ্ছে? বরং বিমস্টেকের বর্তমান সভাপতি হিসাবে ওই আমন্ত্রণের মোড়কটা সাজানো হয়েছে। এটিও আসলে দিল্লির একটি অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক চাল, যাতে করে তাদের সাথে আলোচনার টেবিলটা খোলা থাকে, কিন্তু একই সাথে ক্ষমতার পূর্ণ স্বীকৃতিটা ঝুলিয়ে রাখা যায়। ভারত কিন্তু স্পষ্ট করে এই বার্তা দিয়েছে তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশ দেখতে চায়। যার সোজা অর্থ কি? যার সোজা অর্থ দাঁড়ায় আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে ফেলা বা তাদের উপর নিষেধাজ্ঞা জারি রেখে কোনো স্থায়ী সমাধান ভারত কিন্তু মেনে নেবে না। এবং দর্শক, এর সাথে যুক্ত হয়েছে একের পর এক দায়ের হওয়া রাজনৈতিক মামলার প্রসঙ্গ। 5ই আগস্টের পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে ঢালাওভাবে যেসব মামলা করা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি ভারতও কিন্তু সেগুলোকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখছে। ভারত আনুষ্ঠানিকভাবেই কিন্তু অনুরোধ করেছে যেন রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব ভিত্তিহীন যে সকল মামলা রয়েছে, সেগুলো যেন প্রত্যাহার করা হয়। এর পেছনে কেবল আইনি যুক্তি নেই, এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার কিংবা আওয়ামী লীগের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে টিকিয়ে রাখার এক সুদূর প্রসারী কৌশল। কিন্তু কেন? কারণ দীনেশ ত্রিবেদী স্পষ্ট করে সংকেত দিয়েছেন যে শেখ হাসিনা হয়তো চলতি বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন না। তার আগেই তিনি রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের প্রত্যাবর্তন ঘটাতে পারেন। রাজনৈতিক যে সকল বিশ্লেষকরা রয়েছেন, সেই সকল বিশ্লেষকদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিতে
তারেক রহমান সাহেব এখন কিন্তু এক অভূতপূর্ব চতুর্মুখী চাপের মধ্যে রয়েছেন। একদিকে দেশের যে সকল সাধারণ মানুষ রয়েছেন সেই সকল সাধারণ মানুষের অর্থনৈতিক স্থবিরতা এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নির্ভরযোগ্য মিত্রদের অভাব। এতদিন যারা আসলে তাকে সমর্থন যোগাচ্ছিল তারা সবাই কিন্তু এখন নিজেদের নিরাপত্তার স্বার্থে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক যে ভিত্তি ছিল সেই ভিত্তিকেই বেশি টেকসই বলে মনে করছে। আর এই চাপ সামলাতে কিন্তু অচিরেই বিএনপি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলকে দিল্লি সফরে পাঠানো হতে পারে। এই সফরের পেছনে আসল এজেন্ডা কি? আসল এজেন্ডাই হলো আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক বিধিনিষেধ শিথিল করা এবং শেখ হাসিনার যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনের পথটা কিভাবে আসলে মসৃণ করা যায় তা নিয়ে একটা সমঝোতায় পৌঁছানো। দেখুন সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ভেতরে যে নিরাপত্তা পরিস্থিতি বর্তমান সময়ে তৈরি হয়েছে, আমরা যেগুলো প্রতিদিন দেখতে পাচ্ছি, তা আসলে কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত কোনোভাবেই দেয় না। বিভিন্ন জায়গায় উদ্ধার হওয়া বিস্ফোরক এবং বোমার ধরন দেখে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বর্তমান সময়ে মনে করছে এর পেছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যেমন আল কায়দা বা আইএসআই এর মতো উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর হাত থাকতে পারে। দেশের ভেতরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যখন রাজনৈতিক প্রতিশোধ নিতে ব্যস্ত ছিল, ঠিক তখনই এই উগ্রবাদী শক্তিগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে। আর এই বিষয়টি কেবল ভারতেরই নয়, এই যে পুরো পশ্চিমা বিশ্বের জন্য কিন্তু এক বিরাট রেড অ্যালার্ট। তারা আসলে কোনোভাবেই বরদাস্ত করবে না যে এই ভূখণ্ডটি উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়ে কোনোভাবে পরিণত হবে। দর্শক, আজকে যদি আপনারা পুরো দৃশ্যপটটা একসাথে রেখে দেখেন তবে বুঝতে পারবেন ঘরের ভেতরের কুন্দল আর চরম প্রতিশোধ পরায়ণ রাজনীতি কিভাবে আসলে একটি স্বাধীন দেশকে অন্য পরাশক্তিদের হাতের পুতুলে পরিণত করে। বাংলাদেশ নিজের পররাষ্ট্রনীতির সেই স্বাধীনতাটুকু কিন্তু হারিয়ে ফেলেছে, যা আগে অন্ততপক্ষে বজায় ছিল। শেখ হাসিনাকে বাদ দিয়ে বা একপাক্ষিক ক্ষমতা দখল করে যারা নিজেদের ভাগ্য করতে চেয়েছিল তারা কিন্তু এখন বুঝতে পারছে যে দিল্লির সম্মতি ছাড়া কিংবা আওয়ামী লীগের মতো বিশাল এক রাজনৈতিক শক্তিকে মাঠের বাইরে রেখে রাষ্ট্র চালানো বা রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করা কোনোভাবে কিন্তু একটি সহজ কাজ হবে না। দর্শক, আমরা প্রথমে যে ভূমিকা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই যে গোপন বৈঠক, সেই গোপন বৈঠক আর পর্দার পেছনের কলকাঠি নাড়ার কথা, তার আসল জবাবটা এখন কিন্তু স্পষ্ট হয়ে আসছে। পরাশক্তিগুলো যখন আসলে কোনো টেবিলে বসে পঞ্চায়েতের মতো সিদ্ধান্ত নেয়, তখন তারা ব্যক্তির চেয়ে তাদের নিজেদের দীর্ঘমেয়াদী যে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থ রয়েছে সেই স্বার্থকেই বড় করে দেখে। বাংলাদেশের রাজনীতির ভাগ্য এখন আর কেবল ঢাকার যে রাজপথ সেই রাজপথে নির্ধারিত হচ্ছে না, বরঞ্চ তা নির্ধারিত হচ্ছে দিল্লি আর ওয়াশিংটনের সেই বদ্ধ ঘরের কূটনৈতিক দর কষাকষিতে। আর সেই দর কষাকষির মূল শর্তই হলো ইতিহাসকে অস্বীকার করে বা একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নিঃশেষ করার চেষ্টা করে শান্তি কায়েম করা সম্ভব নয়। শেষ পর্যন্ত টিকে থাকতে হলে এবং রাষ্ট্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে সমঝোতার সেই পুরনো পথই সবাইকে আসলে হাঁটতে হবে, যেখানে নিরাপত্তার সুনির্দিষ্ট গ্যারান্টি ছাড়া কেউ কাউকে 1 ইঞ্চি জমিও কিন্তু ছেড়ে দেবে না। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।